কাল সকালে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের প্রস্তাব নাকচ জামায়াতের। সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত। আজও রাজধানী অনেক ফিলিং স্টেশনে মিলছে না তেল, চাহিদার চেয়ে কম সরবরাহের অভিযোগ ডিপোর বিরুদ্ধে। কাল সকালে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এদিনই হবে নির্বাচন। স্পিকার ও ডেপুটি স্পিকার তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে জাতীয় সংসদ ভবনে সরকারি দল বিএনপি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, সংসদের বিধি মোতাবেক স্পিকার ও ডেপুটি স্পিকার শপথ নেবেন এবং শপথ পড়াবেন রাষ্ট্রপতি। এছাড়া শহীদদের আকাঙ্ক্ষা সহ জুলাই সনদে যা কিছু সম্মত হয়েছে তা ধারণা করার কথাও বলেন তিনি। সংসদ ভবনের সভাকক্ষে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে সংসদীয় কমিটি গঠনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদে অন্যান্য কার্যপ্রণালী নিয়ে আলোচনাও করেন সরকার দলীয় সংসদ সদস্যরা। সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম জানান, এবারে সংসদ হবে প্রাণবন্ত। আমাদের যেহেতু পুরনো স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, আমরা সংসদে একটা খালি চেয়ার দিয়ে শুরু করব। একজন কোরআন তেলাওয়াত করবেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সংসদ নেতা তিনি ঘোষণা করবেন এই সভার সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ নেতাকে সভাপতিত্ব করবেন ইত্যাদি বিধি মোতাবেক তিনি উপস্থাপন করবেন, আহ্বান করবেন একজনকে সভাপতিত্ব করার জন্য এবং তার সভাপতিত্বে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। তার পরবর্তীতে সংসদের বিধি মোতাবেক যে সমস্ত স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি। সংসদের দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা রাখতে চায় জামায়াত, জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পদের প্রস্তাব আপাতত নাকচ করে দিয়েছে জামায়াত। জুলাই সনদ ও সংবিধান সংস্কার কমিশনের বিষয়গুলো সংসদে নিষ্পত্তি হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বিরোধী দল। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে বিরোধী দলীয় জোটের বৈঠক হয়েছে। এতে অংশ নেন জামায়াত, এনসিপি সহ জোটের সংসদ সদস্যরা। সংসদের যিনি অভিভাবক, যিনি সভাপতিত্ব করবেন, স্পিকার মহোদয় ইনসাফ করবেন, বিরোধী দলকে যথেষ্ট সুযোগ দেবেন, তাহলে গণতন্ত্রের সৌন্দর্য শুধু ফুটে উঠবে না, গণতন্ত্র টেকসই হবে, যে গণতন্ত্রটা এখনো বাংলাদেশ পায়নি। আমরা প্রত্যাশা করতে চাই এই ত্রয়োদশ সংসদের মাধ্যমে সেটা যেন বাংলাদেশ পায়। শুরু হলে আমরা জুলাই সনদ সম্পর্কে আমাদের এমপিরা কথা বলবেন। আমরা নাকচ করেছি বলতে হবে, আমরা এই মুহূর্তে এইভাবে আমরা ডেপুটি স্পিকার তো নিতে চাইনি। সংসদে আলোচনা হবে, জুলাই সনদের প্রশ্নটা আগে নিষ্পত্তি হতে হবে। অধিবেশনের জন্য প্রস্তুত জাতীয় সংসদ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ঘিরে বেশ কৌতূহলের সৃষ্টি হয়েছে। বিপুল বিজয় পেয়ে সরকার গঠন করে প্রায় ২০ বছর পর সংসদে যাচ্ছে বিএনপি। তাই সাধারণ মানুষের উৎসাহের কমতি নেই তারেক রহমানের নেতৃত্বের বিএনপিকে ঘিরে। রাজনৈতিক বিশ্লেষকদের আশা, তরুণ প্রতিনিধিরা এবার সংসদকে প্রাণবন্ত রাখবেন আর বিএনপির ইতিবাচক রাজনীতি বিরোধী দলকে নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকার সুযোগ করে দেবে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে ১২ই মার্চ বৃহস্পতিবার। জাতীয় সংসদ ভবনে ঐতিহাসিক এই অধিবেশন বেলা ১১টায় শুরু হবার কথা রয়েছে। অধিবেশনকে সামনে রেখে সংসদ কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন করা, সাউন্ড সিস্টেম পরীক্ষা এবং নতুন সংসদ সদস্যদের জন্য আসন বিন্যাস সহ সব কাজ প্রায় শেষ করে এনেছে সংসদ সচিবালয়। ত্রয়োদশ অধিবেশনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে বিশেষ আগ্রহ। প্রাণবন্ত সংসদে গণমুখী উদ্যোগ গ্রহণের দাবি সাধারণ মানুষের। চাঁদাবাজি হচ্ছে, এগুলা থেকে যেন মুক্ত হয়। প্রত্যাশা থাকবে নারীর নিরাপত্তা নিশ্চিত। সরকার এমন কোনো সরকার হয়ে উঠবে না যে তার মতের সাথে কোনো জনগণ বা কোনো প্রতিষ্ঠানের মত না মিললে তার উপর দমন পীড়ন চালাইতে হবে। তরুণ নেতৃত্ব সংসদে মূল চালিকা শক্তি হয়ে উঠবেন এমন আশা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজনীতির পুরনো অর্গল ভেঙে নতুন সংস্কৃতির গুণগত পরিবর্তন আনার চেষ্টা করবেন তারা। প্রথম সেশনটাই হয়তো স্টর্মি হতে পারে। আমরা চাই যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কিছু গুড জেস্চার মানুষের কাছে প্রশংসিত হয়েছে। আমরা আশা করব তিনি এই ধরনের জেস্চার তিনি সংসদীয় কার্যক্রমের শুরু থেকেই
দেখাবেন। সংস্কার কি এত দূর যে সংবিধান পরিবর্তন হবে এবং মুক্তিযুদ্ধ প্রশ্নবিদ্ধ হবে? এই প্রশ্নে কিন্তু সংসদে একটা বিরোধ থেকেই গেল। জামাত চাইছে সংবিধানের খোল নলচে বদলে ৭১-এর পিছনে চলে যেতে, আর বিএনপি ৭১-এর পিছনে যেতে রাজি হচ্ছে না। বিরোধী দল হিসেবে জামায়াত ইসলামী সংসদে প্রাণবন্ত বিতর্ক সৃষ্টি করতে সচেষ্ট হবেন। বিএনপিও ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সামনের সংসদে একটা প্রাণবন্ত গণতন্ত্রের চর্চা আশা করছি, যেখানে জামাত বিএনপি নিজ নিজ অবস্থানে থেকে এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে একটা তর্ক ও বিতর্কে লিপ্ত হবে। আমি আশাবাদী যে এই সংসদ ভালোভাবেই শুরু হবে, কার্যকরভাবেই শুরু হবে। তবে সব কিছু নির্ভর করছে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যে আন্তঃসম্পর্ক। বিএনপি জনগণকে একটি কার্যকরী সংসদ উপহার দেবে বলে আশা সাধারণ মানুষের। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এই সংসদ অধিবেশনকে। বিশেষ করে ২৪শে ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং অন্তর্বর্তীকালীন সরকারের পর এটি প্রথম নির্বাচিত সংসদ এবং গণতান্ত্রিক ধারায় ফেরার চূড়ান্ত ধাপ। ফলে এই অধিবেশন জনগণের প্রত্যাশার প্রতিফলন কতটা নিশ্চিত করতে পারবে সেটি এখন দেখার বিষয়। বিজয়ন কুমার দাস, ডিবিসি নিউজ, শেরেবাংলা নগর, ঢাকা। রাজধানী অধিকাংশ ফিলিং স্টেশনের চিত্র একই রকম। অনেক পাম্পে তেল বিক্রি বন্ধ, তবে কিছু স্টেশনে নিয়ম মেনে দেওয়া হচ্ছে জ্বালানি। সংশ্লিষ্টরা বলছেন চাহিদার তুলনায় ডিপোগুলো থেকে অনেক কম তেল সরবরাহ করা হচ্ছে, ফলে বিপাকে পাম্প কর্তৃপক্ষ আর ভোগান্তিতে মানুষ। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও তেল না পেয়েই ফিরতে হচ্ছে অনেককে। তেলের জন্য দীর্ঘ লাইন এখন যেন রাজধানীবাসীর নিত্যদিনের চিত্র। কেউ ভোর থেকে লাইনে দাঁড়িয়েছেন, আবার কেউ এসেছেন মধ্যরাতেই, শুধু একটু তেলের আশায়। রাজধানীর মিরপুর, মহাখালী, তেজগাঁও, উত্তরা সহ বিভিন্ন এলাকার অনেক ফিলিং স্টেশনই সকাল থেকে বন্ধ পাওয়া গেছে। আর যেসব পাম্পে তেল বিক্রি চলছিল তার মধ্যে অনেকগুলোতেই দুপুর হতে না হতেই শেষ হয়ে যায় মজুদ। চালকদের অভিযোগ, নির্ধারিত সময় মেনেই পাম্পে এলেও মিলছে না তেল। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও অনেককে ফিরতে হচ্ছে খালি হাতেই। আমি আসছি রাত্র ১:৩০, এখন পর্যন্ত বুঝতেছি না যে আদৌ তেল পাবো কিনা। তো আমি আমার ড্রাইভিং লাইফ ৩৪ বছর আমি এরকম আমার ঘটনা আমার লাইফে হয় না, এই প্রথম। ১১টার সময় নাকি তেল দিবে আর কি। এখন আবার শুনতেছি অকটেন নাকি নাই, ডিজেল আছে। সারা রাত না ঘুমিয়ে না খেয়ে রাতে যাপন করলাম। তেল নিতে এসে ক্যামেরার সামনে ক্ষোভ প্রকাশ করেন অনেক চালক। তাদের অভিযোগ, পাম্প কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণেই ভোগান্তিতে পড়তে হচ্ছে। সরকারের ঘোষণা দিচ্ছে ৫ লিটার করে তেল দেওয়ার জন্য, তাহলে আমাদের তেল দিচ্ছে না কেন? আমাদের চাকরি আছে না ভাই, আমরা অফিস করি না? আমাদের যে এখন 2 ঘন্টা লেট হচ্ছে, এটার কৈফিয়ত কে দিবে? আমার অনেক তেল দরকার, প্রতিদিন ৫০০। আমাকে ২০০ টাকা দিলে আমি সন্তুষ্ট হব কিভাবে? তবে পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপোগুলো থেকে চাহিদার তুলনায় অনেক কম তেল সরবরাহ করা হচ্ছে। আমাদের চাহিদা অনুযায়ী আমরা পাচ্ছি না। প্রতিদিন আমার ঘাটতি কিছু থাকতেছে। পাঠাও বা যারা ডেলিভারি ম্যান তাদেরকে দিতে বলতেছে ৫ লিটার। আমরা ওইটা ফলো করতেছি, বাট ওই সেল যেটা হচ্ছে রেশনিং করার পরেও সেই পরিমাণ তেল আমরা পাচ্ছি না। অন্তত ৪০,০০০ লিটার চাহিদা, সেখানে ২৭,০০০ পাচ্ছি। গ্যাপটা তো হচ্ছে ওই যে রেশনিং পদ্ধতি, ওর থেকেও পারি যদি একটু কমাই দেয় বা ওই লাইনটা আস্তে আস্তে দেয়, এইভাবে স্লো মোশনে দিচ্ছি। পেট্রোল পাম্পে পুলিশের পাশাপাশি সেনা মোতায়েনের দাবি পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের। আমাদের প্রত্যেকটা পেট্রোল পাম্পে পুলিশের সাথে সেনা মোতায়েন করতে হবে। ২ নম্বর দাবি হলো আমাদের যে তেলের যে সরবরাহ, যে পার্সেন্টেজ ওনারা করতেছেন, সেইটা বৃদ্ধি করতে হবে। এ সময় অহেতুক আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনা মেনে রেশনিং পদ্ধতিতে তেল নেয়ার আহ্বান জানানো হয়। এইটা ছাড়া কোনো রাস্তাই নেই এখন, আমাদের যে অবস্থার মধ্যে পড়ে গেছে। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা। এ ব্যাপারে জানাতে রাজধানী মহাখালীতে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিফ, জ্বালানি তেলের সংকট এবং মানুষের ভোগান্তি এখন নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে এবং আমরা প্রতিবেদন দেখছিলাম মানুষ খুব ক্ষুব্ধ, প্রয়োজন অনুযায়ী তেল না পায়। আপনি নিশ্চয় পাম্পগুলোতে ঘুরে দেখেছেন, কি সর্বশেষ কি তথ্য আছে আপনার জ্বালানির বিষয়ে? দেখুন, সরকারের পক্ষ থেকে বরাবরই কিন্তু জানানো হচ্ছে যে জ্বালানি তেলের কোনো সংকট নেই, এমনকি এই মাসে তো নেই আগামী 2 মাস পর্যন্ত জ্বালানি তেল সরবরাহের যে ব্যবস্থাপনা সেটা কিন্তু গ্রহণ করছে সরকার। সেই বিষয়টা কিন্তু একেবারেই নিশ্চিত। এমনকি সাধারণ এই যারা এসেছেন ভুক্তভোগী যারা
তেল কিনতে এসেছেন বা ক্রেতা যারা, তারা কিন্তু বরাবরই বলছেন যে আসলে তেলের যে সংকট হওয়ার যে বিষয়টা সেটা কিন্তু নাই, তবে তেলের দামও বাড়েনি। তাহলে আসলে নিজেরাই কৃত্রিমভাবে এই সংকটের সৃষ্টি বা এই ভোগান্তির সৃষ্টিটা আসলে তারা নিজেরাই করেছেন, সেই বিষয়গুলো কিন্তু আসলে গ্রাহকরা বলছেন, তেল গ্রাহকরা। এছাড়া বাইক চালকদের জন্য বিভিন্ন কিছু রুলস জারি করা হয়েছে। আপনি জানেন যে সেটা হচ্ছে 5 লিটার পর্যন্ত, কিছু কিছু পাম্পে আমি দেখেছি 5 লিটার করে দিচ্ছে, এবং কিছু পাম্পে আমরা দেখেছি যে 200 টাকাও দিচ্ছে, আবার 300 টাকাও দিচ্ছে। আমি যে জায়গায় যে পাম্পে দাঁড়িয়ে আছি সেখানে 200 টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। এমনকি এই বিষয়টা নিয়েই যে কর্তৃপক্ষ যারা রয়েছেন, পাম্পের কর্তৃপক্ষ, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে সব জায়গায় তো 5 লিটার করে দিচ্ছে, মানে 600 টাকার তেল দিচ্ছে বাইক যারা চালাচ্ছেন তাদেরকে, আপনারা কেন আসলে 300 টাকা করে দিচ্ছেন? কারণ তারা বলছেন যে ডেপো থেকে আসলে সেই পরিমাণ চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারছে না, বিধায় তারা 300 টাকা করে দিচ্ছেন। এতে করে আসলে পাম্পের যে আলাদা বিভিন্ন পাম্পের যে এই চিত্র, সেই বিভিন্ন চিত্রগুলোই কিন্তু আসলে তাদের মধ্যে একটা ক্ষোভের প্রকাশ করেছে। কারণ তারা বলছেন যে এক পাম্পে দিচ্ছে 600 টাকা বা 5 লিটার, আবার অন্য পাম্পে দিচ্ছে 200 টাকা, অন্য পাম্পে দিচ্ছে 300 টাকা। এই যে একটা পার্থক্য, সেই পার্থক্যের জন্য কিন্তু তারা ক্ষোভ জানাচ্ছেন, এবং কি তারা বরাবরই বলছেন যে এই 200 টাকা 300 টাকা নেওয়ার প্রেক্ষিতে যেটা হচ্ছে যে প্রতিদিনই তারা ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। আজকে 200 টাকার তেল নিলে বা 300 টাকার তেল নিলে সেটা হয়তো বা তারা কয়েক কিলো চালাতে পারেন, এবং কি আগামীকাল আবারও আসতে হচ্ছে। এই যে একটা ভোগান্তি, সেই ভোগান্তির কথা কিন্তু তারা বলছেন যে 5 লিটার করে দিলে সব পাম্পে যদি এরকম ভাবে 5 লিটার করে দেওয়া হয়, তাহলে কিন্তু সেই ভোগান্তিটা কিছুটা অংশ কমে যাবে বলে তারা মনে করছেন। এর পাশাপাশি আমি আরেকটি বিষয় যদি জানাতে চাই যে এখানে দীর্ঘ সারি লাইন, সেটা কিন্তু আমরা বিগত এক সপ্তাহ ধরে দেখে আসছি, এবং পাশাপাশি সেই যে কিছুটা যে মানুষের চাহিদা বা ভিড় করা বা সারি হয়ে যে আমরা দেখেছি দীর্ঘ লাইন, দীর্ঘ সময় অপেক্ষা, সেটা কিন্তু কিছুটা অংশে কমে এসেছে। আপনি জানেন যে আগামী কয়েকদিনের পর থেকে কিন্তু ঈদের ছুটি হবে, সেখানে আসলে মূলত বোঝা যাবে যে তেলের চাহিদা বা ঘাটতি বা কি পরিমাণ তারা অপেক্ষা করছে, বা এই দীর্ঘ লাইনটা আর কতদিন থাকবে সেটা আসলে অপেক্ষা করতে হবে, এবং দেখতে হবে। সেই চিত্রটা কিন্তু কিছু অংশেই আসলে কমে এসেছে বলা যায়। আর আরেকটি বিষয়, সেটা কিন্তু সাথে আপনাকে কিছুক্ষণ আগে বলেছিলাম যে 5 লিটার আসলে সব পাম্পে কিন্তু দেওয়া হচ্ছে না। সেই যেহেতু এই পাম্পে কিন্তু ব্যক্তিগত গাড়ি যারা চালাচ্ছেন, সেখানে আমরা দেখেছি অনেক পাম্পেই 2500 টাকা করে দিচ্ছে, এমনকি এখানে 1500 টাকা করে দিচ্ছে। তার মানে বুঝতে পারছেন যে 200 টাকার তেল দিলে তাকে কিন্তু আবার আগামীকাল আসতে হচ্ছে, কিন্তু 600 টাকার তেল দিলে, 5 লিটার তেল দিলে মোটামুটি সে 10 দিন চলতে পারে। 10 দিনের মধ্যে কিন্তু তার পাম্পে আসার কোনো প্রয়োজন নেই। তো সবকিছু মিলেই বলা যায় যে আসলে সরবরাহ কতটুকু, চাহিদা কতটুকু, ডেপো আসলে কি করছে, সেসব বিষয় আসলে সরকার কি ধরনের পদক্ষেপ নেবে সেই বিষয়টা কিন্তু জানতে চায় সাধারণ মানুষ বা ভুক্তভোগীরা। এই ছিল এখান থেকে সাথে সবশেষ সাথে। অসংখ্য ধন্যবাদ আরিফ আপনাকে। চট্টগ্রাম বন্দরে এলএনজি, এলপিজি ও ক্রুড তেলবাহী 8টি জাহাজ থেকে জ্বালানি খালাস হয়েছে। বন্দর ছেড়ে চলেও গেছে জাহাজগুলো, আর 4টি জাহাজ রয়েছে বাংলাদেশের জলসীমায়। নাশকতার আশঙ্কায় বন্দরের জেটি ও বহির্নোঙরে অবস্থান করা জাহাজের বিশেষ নিরাপত্তা চেয়েছে বন্দর কর্তৃপক্ষ। গেল সপ্তাহে জ্বালানিবাহী 8টি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে। জ্বালানি খালাস করে এরই মধ্যে বন্দর ছেড়েছে জাহাজগুলো। এর মধ্যে 2টি বুধবার গভীর রাতে এবং বাকি 2টি 12 ও 14 মার্চ বন্দরে প্রবেশের কথা রয়েছে। আমাদের বাংলাদেশের সীমানায় এই মুহূর্তে টোটাল 10টা জাহাজ রয়েছে, তার ভিতরে 6টা জাহাজ এই মুহূর্তে আমাদের জ্বালানি সরবরাহের জন্য বন্দরের সীমানায় রয়েছে, একটা জেটিতে এবং 5টা বহির্নোঙরে প্লাস কুতুবদিয়াতে পণ্য খালাসের সাথে জড়িত আছে। জাহাজগুলোর নিরাপত্তা আরও জোরদার করার পরামর্শ বিশেষজ্ঞদের। এটা এমনিতে খুব সেন্সিটিভ টাইম হয়ে গেছে। আমি জানি যে জ্বালানি সেক্টরে যারা কর্মকর্তা আছেন, বিপিসি, পেট্রো বাংলা এবং জ্বালানি মন্ত্রণালয়, তারা কিন্তু দিনরাত পরিশ্রম করতেছে। অ্যাসোসিয়েটেড যারা আছে নিরাপত্তার দায়িত্বে, তাদেরও একইভাবে এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। 2024 সালের 5 আগস্টের পর বেশ কয়েকটি জ্বালানিবাহী জাহাজে পরপর রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটে। এই সেক্টরকে কেন্দ্র করে আরও বড় অস্থিরতা ও আতঙ্ক ছড়ানোর আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থা। ভিটিএমএস রয়েছে, আমাদের মনিটরিং সেল রয়েছে। এসব জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী ও কোস্ট গার্ডকে বিশেষ উদ্যোগ নিতে বলা হয়েছে। নিরাপত্তা অ্যাটলিস্ট 3 স্তরের অনবোর্ড যে নিরাপত্তাটা থাকছে ওয়াচম্যানদের মাধ্যমে,
প্লাস বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ড সামগ্রিকভাবে 24/7ই তারা আমাদেরকে নিরাপত্তাটা দিচ্ছেন বহির্নোঙরে, যে কারণে আমরা বহির্নোঙরে এই মুহূর্তে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি দেখছি না। দেশের জ্বালানি সংকটের শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। কর্মকর্তারা জানান প্রায় 1.5 মাসের সব ধরনের জ্বালানির মজুত রয়েছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। দুই মন্ত্রীর আশ্বাসে অবশেষে ডিপো থেকে তেল উত্তোলনের ঘোষণা দিলেন সিলেটের পাম্প মালিকরা। ভোক্তা পর্যায়ে পেট্রোল ও অকটেনে ঘাটতি হবে না জানিয়ে তারা বলেন, রবিবার থেকে কোটা তুলে দিলে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে। মন্ত্রীদের হস্তক্ষেপে কোটা 25 থেকে 15% কমিয়ে আনায় জনপ্রতিনিধিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের নেতারা। এদিকে ডিপোর কর্মকর্তারা জানান, সরকারি নতুন নির্দেশনা অনুযায়ী তেল দেওয়া হবে। মজুত এবং প্রদানের হার অনুযায়ী তেল দেবে ডিপো কর্তৃপক্ষ। সকালে সিলেটের পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে সরেজমিনে তেলের মজুদ দেখতে যান পাম্প মালিকরা। এর আগে মঙ্গলবার চাহিদা অনুযায়ী তেলের যোগান না দিলে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন সিলেটের পাম্প মালিকরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে কোনো সদস্য অনৈতিক কাজ করলে তথ্য উদ্ঘাটন করে আইনি ব্যবস্থা নেওয়া হবে, এ কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ট্রাইব্যুনালের কনফারেন্স রুমে এ কথা জানান তিনি। এ সময় সাবেক প্রসিকিউটর সাইমন রেজার বিরুদ্ধে ঘুষের অভিযোগ হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। 5 সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠনের কথাও জানান তিনি। তিনি আরও বলেন, এই কমিটির প্রধান তিনি নিজেই। মঙ্গলবার এই কমিটি গঠন করা হয়। সদ্য পদত্যাগ করা সাইমন রেজা তালুকদারের ঘুষ চাওয়ার বিষয়টিও এই কমিটি তদন্ত করবে। আমাদের প্রসিকিউশন টিমের কোনো সদস্য যদি কোনো অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকেন, সেই বিষয়টি আমরা তথ্য উদ্ঘাটন করব। যদি তাদের বিরুদ্ধে সাবস্টেন্টিভ কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেব। নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ ঢাকা 13 আসনে খেলাফত মজলিস প্রার্থী এবং গাইবান্ধা 5, ঢাকা 5, পাবনা 3 ও কুষ্টিয়া 4 আসনে বিএনপি প্রার্থীর অভিযোগ আমলে নিয়ে নির্বাচনী ফলাফল ও ব্যালট পেপারের হেফাজতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মামলা করা বিএনপি 4 প্রার্থী হলেন গাইবান্ধা 5 আসনে ফারুক আলম সরকার, ঢাকা 5 আসনে নবিউল্লাহ নবী, পাবনা 3 আসনের হাসান জাফির তুহিন, কুষ্টিয়া 4 আসনে সৈয়দ মেহেদি আহমেদ রুমি। এর আগে বিএনপির পক্ষ থেকে 14টি, 11 দলীয় জোটের পক্ষ থেকে 9টি ও স্বতন্ত্র 1 প্রার্থীর কারচুপির অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দেয় হাইকোর্টের নির্বাচনী বেঞ্চ। ঢাকা 5 এবং গাইবান্ধা 5 দুইটি আসনেই যে ইলেকশন পিটিশন দায়ের করা হচ্ছে, সেখানে অন্তর্বর্তীকালীন আদেশ হিসেবে চিফ ইলেকশন কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে যে ব্যালট বক্সগুলোকে জব্দ করার জন্য এবং এর পাশে এগুলো যাতে পরে সেগুলোকে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে মামলাটির যথাযথ নিষ্পত্তি করা যায়। দুদকের মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে জামিন দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। ফলে তার জামিনে মুক্তি পেতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। এর আগে জুলাই আন্দোলনের সময় যুবদল কর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি 4 মামলায় 8 মার্চ তাকে জামিন দেয় হাইকোর্ট। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক সাহেবের আজকের যে 5ম মামলা, সেই 5ম মামলায় জামিন হয়েছে। পূর্বে মোট 4টি মামলা জামিন হয়েছে। এই 5ম মামলার জামিনের মধ্যে তার মুক্তিতে আর কোনো বাধা নেই, যদি না এটা কোনো স্টে হয় বা অন্য কোনো কার্যক্রম গ্রহণ করে। এটা ছিল আজকের প্লট দুর্নীতির মামলা। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে আদালত। দুপুরে আসামি পক্ষের আবেদনের উপর শুনানির পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। এ নিয়ে তার বিরুদ্ধে থাকা 2টি মামলায় তিনি জামিন পেলেন। সেক্ষেত্রে কারা মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী তাসলিমা জাহান পপি। এর আগে 15 জানুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করে দুদক। 25 জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আক্তারুজ্জামান তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। 28 জানুয়ারি তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি করায় মানিকগঞ্জে 2 ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে জেলার সিংগাইরে, চান্দহার ও সিরাজপুর বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। তিনি জানান, সরকার নির্ধারিত 100 টাকা লিটারের ডিজেল 150 টাকায় বিক্রির অভিযোগে চান্দহার বাজারের তরিকুল স্টোরকে 10,000 ও সিরাজপুর বাজারের মাহমুদ এন্টারপ্রাইজকে 20,000 টাকা জরিমানা করা হয়। অন্যদিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় 10,000 টাকা জরিমানা করা হয় চান্দহার বাজারের শহীদ মেডিসিন কর্নারকে। ঈদ সামনে রেখে শিল্প কারখানায় অস্থিরতা বন্ধ ও ঈদের ছুটির সময় নিরাপত্তার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন শিল্প মালিকপক্ষের প্রতিনিধিরা। আইন শৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যকে সার্বিক সহযোগিতার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় এই আশ্বাস দেওয়া হয়। এ সময় ব্যবসায়ীরা ঈদের আগে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করার কথা জানান। তবে শ্রমিকরা বেতন বোনাস নিয়ে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয় বলে অভিযোগ করেন তারা। এক্ষেত্রে আইন শৃঙ্খলা জোরদার করার তাগিদ দেন ব্যবসায়ীরা। ঈদ জুড়ে সার্বিক নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ ও প্রশাসন। পুলিশ প্রশাসনকে অবশ্যই আপনারা যেন একটু বলে দেন যেন এই সময় যেন তারা একটু এক্সট্রা ভিজিল্যান্ট থাকে, প্লাস আমাদেরও যারা সিকিউরিটি আছে এবং আমাদের যারা নিজস্ব সিকিউরিটির লোকজন আছে তাদেরকেও আমরা ওইভাবে এই প্রজেক্টের আশেপাশে ভিজিল্যান্ট রাখবো। ঈদের সময় অনেক ধরনের শ্রমিক অসন্তোষ হয়, এই কারণেই আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু বলেছেন যে ফ্যাক্টরি ওনার যারা রয়েছেন ঈদের আগে সবাই যেন বেতন ভাতা এবং বোনাস যেটি পাওয়ার কথা তারা যেন সঠিক সময় সেটি পায়। আমরা সার্বক্ষণিক মাঠে থাকবো। আমরা ওনাদেরকে বলেছি ওরা যেন ফ্যাক্টরিতে প্রাইভেট সিকিউরিটি ইনশিওর করে, পাশাপাশি আমাদের পুলিশ সদস্যরা সার্বক্ষণিক টহলে থাকবে। আমরা অতিরিক্ত ফোর্স পেয়েছি। সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সলপের ঘোল ও মাঠা সুস্বাদু এই পানীয়গুলোতে প্রাণ জোড়ায় ছোট বড় সবার। তার চাহিদাও তুঙ্গে, দূর দূরান্ত থেকে ক্রেতারা ভিড় করেন ঘোল নিতে। সলপের ঘোলকে জিআই পণ্যে অন্তর্ভুক্তের দাবি ব্যবসায়ীদের। ইফতারের এই ঘোলের কদর অন্যরকম। শত বছরের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপের ঘোল, আশেপাশের জনপদ সহ দেশ জুড়েই সুস্বাদু এই পানীয় আছে নামডাক। সকাল থেকেই শুরু হয় ঘোল তৈরির কর্মযজ্ঞ। গাভীর খাঁটি দুধ সংগ্রহ করে বড় পাত্রে 4 থেকে 5 ঘন্টা দেয়া হয় জাল। এরপর অন্তত 6 ঘন্টা ঠান্ডা করতে হয়। পরে মেশিনে ভাঙিয়ে তৈরি হয় ঘোল ও মাঠা। উৎপাদিত ঘোল ও মাঠায় কিছুটা বরফ মিশিয়ে তুলে দেওয়া হচ্ছে ক্রেতাদের হাতে। সারা বছরেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এলেও রমজানে চাহিদা থাকে বেশি। সলপের প্রতিটি দোকানে প্রতিদিন বিক্রি হচ্ছে 250 থেকে 300 মণ ঘোল ও মাঠা। মাঠাটা 100 টাকা কেজি এবং ঘোলটা 80 টাকা কেজি আমরা বিক্রি করি। রমজান মাসে দেখা যায় যে আমরা ডেইলি দিন 3-4 লাখ টাকা বিক্রি করি। সুস্বাদু হওয়ায় রমজানের শুরু থেকেই ক্রেতা ও পাইকারেরা ছুটে আসেন ঘোল ও মাঠা সংগ্রহে। পুরো সিরাজগঞ্জ জেলার মধ্যে খুবই বিখ্যাত, যার কারণে আমরা অনেক দূর থেকে আমরা এখানে আসি। ওই সলপের ঘোল অনেক ভালো, সেজন্য আমরা খুরসা পাইকারি নিয়ে খুরসা করেছি। গোল এখানে কিনে নিয়ে যাওয়া সবাই খাবো। এখানকার গোল খুব সুস্বাদু। সলপের ঘোলকে জিআই পণ্যে অন্তর্ভুক্তের দাবি সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের। আমাদের সিরাজগঞ্জের সলপের ঘোল, এই ঐতিহ্য ঘোলকে জিআই পণ্যে রূপান্তরিত করা হোক, এটা আমার জোরালো দাবি থাকবে। প্রতি বছর রমজানে সলপ বাজারে 4 থেকে 5 কোটি টাকার ঘোল ও মাঠা বেচাকেনা হয়। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ।